This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগতম, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানটা কিন্তু পাঞ্চ, এই একেবারে পাঞ্চ। এই পাঞ্চের আপনারা টাইটেল কার্ডটা দেখে বা হেডারটা দেখে আপনারা ভাবছেন ইয়ার্কি মারতে বসেছি। দেখুন, একটা কথা খুব দাপটে বলি, এনকে ডিজিটাল আমাদের সঙ্গে এই মুহূর্তে দিল্লির বিভিন্ন কানেকশন এত ভালো, সেটা অবশ্য গত বছর থেকে প্রবীরবাবু গিয়েছিলেন দিল্লিতে, সেটা থেকে শুরু হচ্ছিল। এখন দিল্লির ইউটিউবার যারা সৎভাবে গদি মিডিয়ার বিরুদ্ধে লড়াই করছে, তাদের সঙ্গে সাংঘাতিক সখ্যতা আমাদের। এবং অবশ্যই আমরা নিশ্চয়ই মেনশন করব না যে এত মারাত্মক একটা নাম দিয়ে বিদায়ের পথে মোদি, এই স্পর্ধা তো আমরা দেখাবো না। অল আর সোর্স, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সাংবাদিককে প্রশ্ন করার কোনো অধিকার নেই, সোর্স কে কি বৃত্তান্ত এটা জানবার। তবে আপনাদেরকে বলি, হ্যাঁ, আমি যেটা স্বীকার করেছি যে দিলীপ ঘোষ ইজ মাই ফ্রেন্ড। কুণাল ঘোষ যেমন আমরা বলি গুরু, কুণাল ঘোষও বন্ধু, অরূপ বিশ্বাস তো আমার ভীষণ ভালো বন্ধু, তেমন দিলীপ ঘোষও আমার বন্ধু। এবং দিলীপ ঘোষ যে দিল্লিতে গেলেন, কি দাদাগিরি করেছে মানে কল্পনা করতে পারবেন, একদম স্ট্রেট অ্যাওয়ে। তিনি তো পার্টির লোকের সঙ্গে কথা বলেছেনই, এবং সেখানে আরএসএস এর অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ এমন এক ব্যক্তি আছেন যিনি অমিত শাহ বা নরেন্দ্র মোদীকে জাস্ট পরোয়া করেন না। তার কাছেও গিয়ে বলেছেন যে কি অপমানটাই আমাকে করেছে, মানে অনুষ্ঠান হচ্ছে, আমাকে ডাকা হয়নি, আমি নিজে হয়তো স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছি, আমাকে চেয়ার দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি বেরিয়ে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ বলবো কেন, তিনি চোর না জোচ্চোর, তার বিরুদ্ধে তো কোনো কিছু নেই, তাহলে কেন খারাপ বলবো। অতএব দিল্লিতে গিয়েও কিন্তু দিলীপ বাবুর বা দিলীপ দার সেই দাদাগিরিটা কিন্তু যায়নি, তিনি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আপনারা বিভিন্ন গদি মিডিয়া দেখে মিসগাইডেড হবেন না, আমাদেরকে একটু বিশ্বাস করার চেষ্টা করুন। আমরা টাইম টু টাইম ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটো অনুষ্ঠানই আপনাদের সামনে তুলে ধরবো, এমন কিছু সোর্স পেয়েছি। এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আমাদের ন্যাশনাল প্রোগ্রাম দিলীপ ঘোষকে নিয়ে বা দিল্লি নিয়ে যে দুটো করেছি, সে যথেষ্ট ভালো হয়েছে। ফলে বা আমি সুমন ভট্টাচার্যের কথা বলবো, তার সঙ্গেও যোগাযোগ রয়েছে, দীর্ঘদিন আনন্দবাজারে ছিলেন। ফলে আমাদের একটা টোটাল টিম, একদিকে যেমন আমাদের প্রবীরদা গিয়ে সেখানে একটা লিঙ্কেজ করে এসছে, এখন আমাদের সঙ্গে নিয়মিত কথা বলা। এবার কথাটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর গদি টলমল করছে, এটুকু বলতে পারি। এবং এই টলমলে গদিটি আজ নয়, এটি কিন্তু এটার মানে কি বলা যায়, এটার বিষবৃক্ষ রচনা তিনি নিজেই করেছেন 2019-এর আগে পরে। 2019-এ বিরাট আসন পেয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভাবলো যে আমরা কি ব্যাপার, কে আরএসএস, হিন্দুত্ব ফিন্দুত্ব যা বলবো আমাদের, সব আমাদের লোক হবে। নাড্ডাকে বসিয়ে দিলেন প্রেসিডেন্টশিপে, স্বরাষ্ট্র দপ্তরে নিয়ে আসলেন অমিত শাহকে। অমিত শাহের কাজই হচ্ছে গিয়ে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধামকে রাখা। এইখানে কিন্তু খানিকটা কনফিউশন তৈরি হয়েছিল। আপনার কি বলে, নাগপুর অর্থাৎ আরএসএস এর হেডকোয়ার্টার্স এর সঙ্গে মানে ভীষণ ভালো রিলেশন হচ্ছে নীতিন গডকরি, এবং নীতিন গডকরি নাগপুরের সঙ্গে রিলেশন থাকলেও তিনি মূলত, আমি বলছি মূলত সর্বধর্মের সঙ্গে চলতে পারেন। এবং নীতিন গডকরি সব থেকে বড় পজিটিভিটি হচ্ছে কি খুব ইজি অ্যাক্সেস, মানে আপনি নীতিন বাবুর সঙ্গে যদি যোগাযোগ মিনিমাম থাকে, দেখবেন আপনাকে গিয়ে চা ফা খাওয়া হবে। এবং আমি তো দেখেছি ভদ্রলোককে, ভেরি মাই ডিয়ার ম্যান, নানান রকম এখন রান্না টান্নারও রেসিপি দিচ্ছেন নীতিন বাবুর। মানে একটা ব্যাপার খুব চমৎকার, তা হচ্ছে গিয়ে যে হি ইজ এ ফলোয়ার অফ বাজপেয়ীজি অ্যান্ড আদবানিজি, আ কম্বিনেশন অফ বাজপেয়ী অ্যান্ড আদবানি। মানে অনেকটা আমাদের শ্রমিকের অনেক কিছুর সঙ্গে মেলে ঠিকই, কিন্তু শ্রমিক তো পেঁচে রয়েছে, শ্রমিকের কথা বাদ দিন। নীতিনজির কিন্তু এবার প্রধানমন্ত্রী হওয়ার মতন একটা জায়গা তৈরি হয়েছিল যখন নরেন্দ্র মোদীর সিট কমতে কমতে 240-এ গিয়েছিল। তখন কোন রকমে একটা মিউচুয়াল করে, এটা করে সেটা করে থামানো হয়েছে
নরেন্দ্র মোদী যদি কোন রকমের 273-এর জায়গায় 274টি আসন পেতেন, তাহলে নীতিন গডকরি এবং রাজনাথ সিং দুজনকে ছেটে কাঁচি করে আউট করে দিতেন, কারণ এরা দুজনে কেউই তার ইয়েস ম্যান নয়। তো নীতিন এখন মানে যথেষ্ট দাপটে গেছেন, এবং দাপটে গেছে কবে থেকে জানেন? আপনাদেরকে বলি, এই যে 5টা উপনির্বাচন হলো না, 4টেতেই বিজেপি ভোগে, এবং একটাতে জিতেছিল গুজরাটে, এবং গুজরাটে একটা তারা জিততে পারেনি। তারপরে থেকে দাপট শুরু করছে। আপনারা জানবেন, যে কোনো রংবাজি, যে কোনো ঘটনা, সেই ঘটনার পেছনে কোনো একটা শক্তি থাকে, তা নয়তো কেউ একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোর গলায় কথা বলতে পারে না। কারণ আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধী বা ওই সময়টা দেখেছি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কালেই কাউকে খুব একটা দাপট দেখাতে দেখিনি। আর নরেন্দ্র মোদী তো প্রশ্নই নেই, জেলে ঢুকিয়ে দেবে। সে রামাসামাকে ঢুকিয়ে দিচ্ছে, তো এরা কারা? মানে শেষ করে দেবে, খতম করে দেবে। তো সে হেন এই 5টার মধ্যে 4টে আসন হারানোর পর পুরো একেবারে ফুল ফর্মে আরএসএস কিন্তু ফিল্ডে নেমেছে। দেখাচ্ছি এবার মজা। কি ঘটনাটা ঘটেছিল নিতিনের সঙ্গে? সাম টাইম অফ 2019 আর আগে পরে নিতিনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিলেন নরেন্দ্র মোদী পিএমও, এটা শুনেছি যতটুকু। তাতে নীতিন গডকরি খুব ক্ষুব্ধ হয়ে, কোন উচ্চ শিক্ষিত এই ভদ্রলোক, তিনি গিয়ে স্ট্রেট আরএসএস অফিসে গিয়ে মোহন ভাগবতকে বলেন যে দেখুন, আমার সঙ্গে যেটা চলছে সেটা অত্যন্ত অসভ্যতা চলছে, আমাদের আরএসএস এর রীতিনীতি সিস্টেমটাকে ফলোই করছে না, আমি এটা কেন সহ্য করব? তখন মোহন ভাগবত তাকে বলেছে, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দেখছি। তিনি সরাসরি নরেন্দ্র মোদী, অমিত শাহদেরকে বললেন যে আপনাদের সঙ্গে মিটিং করব, আমাদের সঙ্গে নীতিন থাকবে। এবার ঠিক আছে, এরকম একটা মিটিং হয়েছিল, একটা লাঞ্চ মিটিং হয়েছিল, লাঞ্চে ডাকা হয়েছিল। সেখানে মোদী এবং অমিত শাহ কম্বিনেশন মোহন ভাগবতের সঙ্গে এত উচ্চগ্রামে কথা বলতে থাকেন যে মোহন ভাগবত লাঞ্চ না করে উঠে বেরিয়ে চলে যান। সেই থেকে রাগ হয়ে রয়েছে। এবং আপনাদেরকে বলি যে আরএসএস ব্যাপারটা কিন্তু একটা বিরাট বিরাট বড়, এবং এই যে ভদ্রলোককে দেখছেন, এনার দাপট আপনারা কল্পনা করতে পারবেন, ওনার সামনে গেলে দেখবেন যে একেবারে চুপচাপ ঠান্ডা মানুষ, কিন্তু ইনি যে কি পারেন আর কি পারেন না, কিভাবে সংগঠনকে সাজাতে পারেন, দিনকে রাত করে দিতে পারেন, আপনাদের ধারণা নেই। এবং আপনাদেরকে বলছি, রেবন্ত রেড্ডি, যিনি এখন তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তিনি যে কংগ্রেসে গেছেন সেটাও কিন্তু ওয়েল কনসার্ন মোহন ভাগবত ইত্যাদি ইত্যাদি, কারণ ওখানকার বিজেপি বা ওখানকার যে পরিবেশ বা ওখানে যারা ক্ষমতায় ছিল তাদের সঙ্গে কোনো কিছুর মিলমিশ মনে করেছেন মোহন ভাগবতরা, এদের হারাও, তা থেকে কংগ্রেস থাকলে ক্ষতি নেই। এমন কোন মাথার দিব্যি নেই যে আরএসএস করলে কংগ্রেস করা যাবে না, এমন কোন মাথার দিব্যি নেই যে আরএসএস করলে অন্য কোন রাজনৈতিক দল, আরএসএস রাজনৈতিক দলই না, একটা সংগঠন, এবং তাদের এই হিন্দুত্ববাদের থিওরির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আমার মানসিকতার সঙ্গে কোনো মিলমিশ নেই। কিন্তু ঘটনা তো আপনাদের সামনে বলতে হবে, সুতরাং আমাদের সোর্সের সঙ্গে আমরা রিলেশন খারাপ করি না। এই দিলীপ ঘোষ থেকে শুরু করে আপনার নীতিন গডকরি থেকে শুরু করে সকলেই কমপ্লেন করছে। তো এই দিলীপ ঘোষকে সাইডলাইন করে দেওয়ার পর, তাকে দুর্গাপুর বর্ধমান থেকে হারিয়ে দেওয়ার পর তিনি বলেছিলেন যে আমার কি এত দুরবস্থা, আমি তো দলের প্রচারক ছিলাম, আমি কোনো মন্ত্রিত্বের পদ পর্যন্ত নিইনি, আমার সঙ্গে হচ্ছেটা কি? তখন তাকে আরএসএস থেকে বলা হয়েছিল, ঠিক আছে ওয়েট করো, আমরা দেখছি। এর মধ্যে তিনি মমতার আহ টেক্কাতে পড়লেন, গিয়ে দেখে এলেন, ইচ্ছা করে ঘুরে এসছেন, বেশ করেছেন আর কি, এই অ্যাটিচিউডে ঘুরে এসছেন। তো তাতে একটু অসন্তুষ্ট আরএসএস হয়েছিল যে দলের বিরুদ্ধে গিয়ে তুমি এটা না করলেও পারতে, কিন্তু তারপরে তিনি দেখলেন যে দলের মধ্যে যে যা পাচ্ছে করছে, নানান অনুষ্ঠান হচ্ছে, মোদী অমিত শাহ তাদেরকে তাতে দিলীপকে ইনভাইট করা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দেখার পর তাকে পরিষ্কার শ্রমিক ভট্টাচার্যকে প্রেসিডেন্ট করা হলো, এবং শ্রমিক ভট্টাচার্য, আপনাদেরকে বলি, নাড্ডা বলুন, অমিত শাহ বলুন, এদের পছন্দের চরিত্রই না। এ মোটেই করার হলে তো অনেকদিন আগেই করতে পারত। এই শ্রমিক ভট্টাচার্য যে রাজ্যসভায় গেছে সেটা একেবারে আরএসএস এর অর্ডারে, তা নয়তো রাজ্যসভায় অন্য লোককে আপনারা দেখতে পারতেন, শুভেন্দু ঘনিষ্ঠ কাউকে। এবং শুভেন্দু অধিকারীকে মোটেই আরএসএস রিয়াক্ট করে না, পছন্দই করে না, এবং আরএসএস মনে করেন, অন্তত বঙ্গ আরএসএস মনে করেন, এবং তাদেরকে আপনি খুঁজেও পাবেন না, খুব সাধারণ জীবনযাত্রায় আপনার পাশ দিয়ে বেরিয়ে যাবে, ধরতে পারবেন। তারা মনে করেন যে শুভেন্দু এবং তার দলবল যে নানান রকম ভেজাল মাল দিয়ে এরা একটা মানে তৃণমূলের ভাঙা, সিপিএম এর ভাঙা, একটা জঘন্যতম কিছু অশিক্ষিত লোককে দিয়ে যেভাবে বাংলায় তারা দাপট দেখাচ্ছে,
সেটা কিন্তু বিজেপির লাইন হতে পারে না। শতবর্ষের মাথায় গিয়ে তারা শুভেন্দুর মতন একটা স্থাবর অস্থাবরের জায়গায় অপ্রয়োজনীয় চিন্তাধারার বস্তু মনে করে তাকে রিজেক্ট করে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে এসে দিলীপ ঘোষকে কল ব্যাক করেছে। দ্যাট দ্য স্টোরি। এত গেল তার সঙ্গে মোদির কি সম্পর্ক? এইবার আসি মোদি, কারণ দিলীপ ঘোষের কথাটা ইনকমপ্লিট থাকতে পারে না। নরেন্দ্র মোদীকে অনেক দিন ধরে ওয়াচ করছেন কিন্তু মোহন ভাগবত এন্ড আদার্স, এবং 240টি আসনে যখন আটকে গেল এর পেছনেও কিন্তু অবদান রয়েছে আরএসএস এর। তারা হাত গুটিয়ে নিয়েছিল বলে উত্তরপ্রদেশে বিজেপি হেরেছিল, মানে লোকসভায়, মহারাষ্ট্রে বিজেপি হেরেছিল লোকসভায়, তারপরে তো বিধানসভায় আবার আরএসএস জাম করেছিল। তখন স্ট্রেট আওয়ে নরেন্দ্র মোদীকে বলা হলো যে এবার থেকে আমরা যা বলবো তোমরা শুনতে বাধ্য। বললে কি হবে, নরেন্দ্র মোদী তো এসবের ধরা ছোঁয়ার বাইরে, তিনি তার দাপটে চলেন। কিছুদিন চুপচাপ থাকার পর আবার ম্যানেজ করতে শুরু করেছে অমিত শাহকে দিয়ে। চালাকি করে তো বেশি দূর যেতে পারবে না, আরএসএস অর্গানাইজেশন করে এরা প্রত্যেকেই এসছে দলে। ফলে আরো ওয়াচেবিলিটির মধ্যে তারা রাখতে আরম্ভ করলো। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে কি যুদ্ধ খেলা হলো না কি হলো কে জানে, যেটা আজকে বলতে বাধ্য হচ্ছে। কিন্তু আমাদের আর্ম ফোর্স কিন্তু যথেষ্ট তৎপরতা দেখিয়েছে, এটাও বাস্তব। তাতে নরেন্দ্র মোদীর কোনো কৃতিত্বই নেই। কিন্তু আজকে প্রশ্ন উঠে এসেছে এমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। অভিষেক তো মারাত্মক বোম ফাটিয়েছে, অভিষেকের এই বোম ফাটানোটা মানে সারা ভারতে ছড়িয়ে গেছে। তখনও রাহুল মুখ খোলেনি যে ওই যে 26 জন মারা গেল, যাদেরকে গুলি করে করে মারলো সন্ত্রাসবাদীরা, সেই সন্ত্রাসবাদীরা কোথায়, তাদেরকে খুঁজে পাওয়া গেছে কিনা। এই অভিষেকের এই বার্তা যেমন রাহুলের কাছে গেল, বিরোধীদের কাছে গেল, তেমন বিরোধীরা বলল নরেন্দ্র মোদী কেন তিনি ডাকছেন না। এর মধ্যে তো পরিষ্কার বার্তা হলো যে 26 জনকে তো খুঁজে পাওয়া যায়নি। এটা আরএসএস মনে করলো যে হিন্দু ভারতীয় যে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী তাতে ফুর্তি ফার্তা করে ঘুরে বেড়াচ্ছে, এটা কাজের কাজ হচ্ছে না। তারা ভীষণ খেপে গেছে, ওই 26 জনের মৃত্যুতে খেপেছে। এয়ার ইন্ডিয়া ঘটনার পর আরএসএস খেপেছে যে কি চলছে বিমানপত্র ইত্যাদি। এটা তো এক সময় গভর্নমেন্টের বিমান ছিল। এবং আরএসএস আরো খেপেছে যে কারণে, সেটা হচ্ছে বিদেশের সঙ্গে অত্যন্ত খারাপ সম্পর্ক। দেখুন আরএসএস এর থিঙ্কিং হচ্ছে রাইটিস্ট, এবং বিজেপি রাইটিস্ট পার্টি, দ্য অনলি রাইটিস্ট পার্টি ইন ইন্ডিয়া। শিবসেনা খানিকটা রাইটিস্ট, বাকি সব হচ্ছে কি মধ্যবর্তা বা সোশ্যালিস্ট থিঙ্কিং এর বাকি সব পার্টি। সে কংগ্রেস বলুন, মমতা তো ভয়ঙ্কর সোশ্যালিস্ট, একটু বামপন্থীয় মনোভাবাপন্ন যাকে বলে আর কি, ডেমোক্রেটিক। তো এমনিতেই তো ভারতের কনস্টিটিউশনে লেখা রয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সেকুলার কান্ট্রি। বিজেপি অফিসিয়ালি তাই শো করেও তারা রাইটিস্ট, একটু ধনী ব্যক্তিদের পেছনে যাওয়া। সে হোক, সে তো আমেরিকাও তাই, ব্রিটেনও তাই, জার্মান তাই, ফ্রান্স তাই, সবই তাই। কিন্তু অ্যাগ্রেশন এবং ফ্যাসিজম একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়াচ্ছে এই লোকটি। এবং দেখা গেল যে ফ্যাসিজমের যারা সম্রাট, সে সম্রাটের মধ্যে আজকে আপনাদের বলি যে মোদির সঙ্গে খুব ভালো সম্পর্ক রাশিয়া, ভ্লাদিমির পুতিনের। এবং ভ্লাদিমির পুতিন সময় আজকে তো মারাত্মক একটা প্রোগ্রাম করতে বসেছি, একটা একটা করে বলি আপনাদেরকে। বলি যে ওয়ার্ল্ড পলিটিক্সে সবচাইতে ধনী পলিটিশিয়ানের নাম ডোনাল্ড ট্রাম্প নয়, ভ্লাদিমির পুতিন। যদি ছবি থাকে আপনাদের দেখাতে পারবো, খুব ছবিটা ভালো করে অবজার্ভ করুন। ভ্লাদিমির পুতিন হচ্ছে গিয়ে সবচাইতে ধনী রাজনীতিবিদ রাশিয়ার, এবং তার কোটি কোটি টাকা, এবং তিনি ব্যবসা বাণিজ্য নানান দিকটার তার থিঙ্কিং এর। পুতিনের মুখটা খুব ভালো করে দেখুন, একটা ঝকঝকে চকচকে, তার বয়স কিন্তু 75-এর কাছাকাছি, কি সেটা ক্রস করেছে আমি জানি না, কিন্তু সারা মুখে দেখুন ভ্লাদিমির পুতিনের কোনো কিন্তু একটা স্পট নেই, বার্ধক্যের কোনো স্পট নেই, শুধু মাথায় টাক পড়ে গেছে। তো এত বয়স্ক একটা লোকের চেহারার মধ্যে কেন বয়সের ছাপ পড়েনি? তার কারণটা হচ্ছে তিনি প্রতি বছর বোটেক্স করেন। বোটেক্স বোঝেন? ইঞ্জেকশন দিয়ে দিয়ে মানে মুখের বা ত্বকের যৌবনকে ফিরে ধরাটাকে বোটেক্স বলে, বিউটিশিয়ানরা জানে, দেখে নেবেন গুগল স্কুলে। তো এনার সঙ্গে খুব পীড়িত নরেন্দ্র মোদী। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ডেকে বলল মোদির সঙ্গে সম্পর্ক ছেদ করো, হারাও। এবং ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি মোদিকে খতম করে দেবো। পুতিন এত প্রেম, এত ভক্তি, পুতিন কিন্তু আলগা করে সরে গেলেন নরেন্দ্র মোদীর পাশ থেকে। এবং তিনি এবং ট্রাম্প মানে জীবনে কোনোদিন আমেরিকা রাশিয়া পীড়িত হয় না, কিন্তু ট্রাম্প ব্যবসায়ী, পুতিন ব্যবসায়ী, কোটি কোটি ব্যবসা এরও আছে ওরও আছে। ফলে ট্রাম্পের সঙ্গে দোস্তিটা অটোমেটিক্যালি কিন্তু পুতিনের হয়ে গেছে এখন।
এবং রাশিয়া আমেরিকা এখন দারুণ বন্ধুত্ব টাকার ব্যাপারে এবং ব্যবসার ব্যাপারে। কারণ চায়নার সঙ্গে একটু কনফিউজড আমেরিকা, কারণ চায়নাকে বিশ্বাস করা কঠিন এটা মনে করেন। তাহলেও চায়নার সঙ্গে সম্পর্ক ভালো। এবার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো কাটছিল ইসরায়েল এবং আমেরিকার কোনো একটা সময় আমেরিকার সঙ্গে সম্পর্ক ছেদ হয়েছে। ইসরায়েলের প্রশ্ন নিয়ে তারা যুদ্ধবিগ্রহে ব্যস্ত। পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকে লাঞ্চ ডিনার করেছেন এবং পুতিন পরিষ্কার নরেন্দ্র মোদী থেকে সরে গেছে। এই যে সম্প্রতি হয়ে গেল ব্রিক্স মানে হচ্ছে কি BRICS ব্রিক্স মানেটা হচ্ছে গিয়ে যে 5-6টি দেশের একটা কম্বিনেশন। তার বি ফল হচ্ছে গিয়ে ব্রাজিল, আর ফর হচ্ছে রাশিয়া, আই ফর হচ্ছে ইন্ডিয়া, সি ফর হচ্ছে চায়না, আর এস হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা। এরা উন্নয়নগামী দেশ বলা হয় এদেরকে। এই তো ব্রিক্স কয়েকদিন আগে হয়ে গেল ব্রাজিলে। সেখানে পুতিন কোথায়? চায়নার প্রধানমন্ত্রী কোথায়? তাদের সঙ্গে কোনো ছবি পেলাম না কেন? ইয়েস, ডোনাল্ড ট্রাম্পের রিকোয়েস্ট ছিল যেখানে নরেন্দ্র মোদী প্রধান বক্তা থাকবে যাবেন না, ওটা অ্যাভয়েড করুন, খবর নিয়ে দেখুন কোথায় তাদের কি হয়েছে। ব্রিক্স ছিল একমাত্র নরেন্দ্র মোদীর শক্তির জায়গা, কারণ G20 G7 যাই বলেন না কেন ওখানে পাত্তা পায় না। ব্রিক্স সে ছিল কান্ডারি, সেখানে গিয়ে পাকিস্তান নিয়ে অনেক ব্যাজ যাই করুক না হয়ে থাকুক না কেন, সেখানে প্রধান দুটি শক্তিশালী ভয়ঙ্কর শক্তিশালী দেশ অনুপস্থিত, মানে মূল অনুপস্থিতি দেখা গেছে প্রোগ্রামের মধ্যে ভ্লাদিমির পুতিন এবং চায়নার জিনপিং কাজ করা দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আদেশে। কি হচ্ছে কি ভারতবর্ষে, খবরটি কিন্তু RSS এর কাছে গেছে। তারপর মোদির যাওয়ার রাস্তা কি প্রশস্ত হলো? তাতে হলো, বলবো একটা বিরতির পর সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। খুব ইন্টারেস্টিং এখানে। আমি এত বড় দাপটে বলছি যে মোদির যাওয়ার রাস্তাটা পরিষ্কার হচ্ছে এবং সেটা বিদেশের সঙ্গে সম্পর্ক যেমন খারাপ, এবং বিদেশের সঙ্গে কিন্তু ভারতবর্ষকে তারা যে অপমান করছে সেটা সেরে প্রধানমন্ত্রীর কারণে। যে আপনাদের রিসেন্ট কথা বলি, যে মানে আমেরিকাতে কর্মরত ডক্টরেট সব ইন্ডিয়ানদেরকে বলা হচ্ছে এবার তুমি দেশে ফোটো, এবং ইন্ডিয়াকে পুরো হুমকি দেওয়া হয়েছে রাশিয়া বা চায়নার সঙ্গে বিজনেস করতে গেলে 500% ট্যাক্স চাপিয়ে দেবে। সব আমেরিকা, সব মেরি বাবার কৃপা, ভারত গুটিয়ে গেছে। কেন এত দাপট? আমি আগেও বলেছি, আবারও বলছি, যে ট্রাম্পের ইলেকশনের সময় গতবারে মোদি লাফালাফি করেছিল, ট্রাম্প হেরে গিয়েছিল। এবার যখন ট্রাম্প রিকোয়েস্ট করেছিল মোদি যায়নি, বিভৎস ক্ষেপে রয়েছে ট্রাম্প। এবং তিনি বলেছেন তার অন্দরমহলে নিজেদের মধ্যে আমেরিকার যে নিউজগুলো টুকরো টাকরাগুলো আসে পারলে দেখে নেবেন, যে মোদি ছাড়া যে কেউ আসুক ভারতের সঙ্গে সুসম্পর্ক করবো, বাট মোদি শুড রিমুভ, মাস্ট রিমুভ। এই কথা ট্রাম্পের পরিষ্কার, তার বার্তা থেকে আপনারাও বুঝতে পারছেন। এবার RSS দেখছে, RSS রাইটিস্ট থিঙ্কিং, অর্থাৎ আমেরিকাকে তারা বন্ধু মনে করে, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ, এবং আমেরিকার মতন ন্যাটো গোষ্ঠী থেকে শুরু করে রাইটিস্ট সমস্ত দেশগুলো অ্যাট দ্য সেম টাইম এক্সট্রিম লেফটিস্টদের সঙ্গে সম্পর্ক খারাপ যখন হয়ে যাচ্ছে, তখন একে নিয়ে ভাবতে হবে, মোদিকে নিয়ে ভাবতে হবে। এর মধ্যে কাণ্ডটা কি, বিদেশে যেমন প্রচন্ড চাপে নরেন্দ্র মোদী, তেমন দেশের অভ্যন্তরে এখন মুখ খুলতে শুরু করে দিয়েছে কিন্তু রাজনাথ সিং বা নীতিন গডকরি। এই নীতিন গডকরি দুদিন আগে বলেছে কি চলছে সমস্ত ভুলভাল। কঙ্গনা রানাওয়াত, এই যে রাজনাথ সিং থেকে শুরু করে এরা প্রত্যেকেই এখন বেসুরো হচ্ছেন, কারণ এরা আর কিন্তু নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ এরা দুজন মোটেই না। এরা RSS এর লোক, এরা বাজপেয়ী ভিয়ান থেকে এসছেন, মানে এরা RSS করতে পারে কিন্তু অন্য ধর্মের প্রতি এদের যথেষ্ট শ্রদ্ধা আছে, মুসলিম বা আদার্সের প্রতি। এরা তত ওই হিন্দু রামপাম বলে না, জয় শ্রীরাম এদের মুখ থেকে খুব একটা পাবেন না। যাই হোক,
এদের ব্যাপার, এদের কাছে আমার ইন্টারেস্ট নেই, আমি ঘটনা তুলে ধরতে আসছি। এরপরে যে ঘটনাটি ঘটতে শুরু করলো, যে এই যে রিলেশন খারাপ, মানে যা তা কথা বললেন কোন একটি সভাতে দাঁড়িয়ে নীতিন গডকরি, একদম তুলোধনা করলেন নরেন্দ্র মোদী। আজ থেকে 3-4 বছর আগে হলে সে ভোগের কাতায় হয়ে গিয়েছিলেন, সেটা সে করতে পারছেন কেন? দিলীপ ঘোষ এখানে এত শুভেন্দু থেকে শুরু করে বিভিন্ন লোকের পেছনে এত বড় বড় লেকচার মারছেন না, পেছনে শক্তি আছে ভাই, সবার পেছনে কিন্তু নাগপুরের একটা শক্তি আছে, এবং তাদের মানে মোটামুটি ভাবে এদেরকে দাপটে দাবরে রাখার, অমিত শাহ দেখছেন না ইদানিং দাপটটা কিরকম কমে গেছে, সারা আগে রেগুলার খবর হতো, কোথায় খবর এখন? মোদিজি যে এত ঘুরে টুরে এলো, কটা জায়গাতে কত খবর তারা সত্যি কথাটা বলতে পেরেছে, গদি মিডিয়া নাদাস। যাই হোক, তো এদিকে যেমন গেল, একেবারে দিলকি রানী ছিলেন স্মৃতি ইরানি, দিলকি রানী স্মৃতি ইরানি এবার আউট। একে দিয়ে কিছু কাজ হবে না, মানে বড় কষ্টের ব্যাপার। কিন্তু স্মৃতি মাথা নিচু করে আবার সিনেমাতে গেলে, এটা নিয়ে একটা এপিসোড করবো, তিন দেবিয়া নিয়ে সামনে একটা অনুষ্ঠান করবো। তিন দেবিয়া কে কে পরে বলবো, প্রবীরবাবু কি করে দেখে নি, ওনারও তো একটা প্রোগ্রাম আছে, উনি কি বলেন সেটা দেখে নিতাম। তো যাই হোক, কঙ্গনা রানাওয়াত বলে যে এখানে আমি থাকবো না, এখানে কোনো ক্ষমতা নেই, দায়িত্ব নেই, এইসব আজে বাজে কথাবার্তা আমি আর এই সময়, মানে এইরকম ভাবে অপমান করা, যেটা স্মৃতি বলতে পারে না, লকেট বলতে পারে না, সেটা কঙ্গনা বলে দিয়েছে, বেকার জায়গা। তার মানে কি হচ্ছে, দলের অভ্যন্তর থেকে ট্যাটা ট্যাটা শুরু হয়ে গেছে। আজকে ক্ষমতা আছে তৃণমূলের কারু, রাজন্যা গুটিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভেতর। তো প্রোগ্রাম করলেন প্রবীর বিশ্বাস, সব ঢুকিয়ে দেবে যদি কোনো কথা বলে, দেখুন না কি দাঁড়ায়। কিন্তু মোদির বিরুদ্ধে কথা বলা খুব টাফ, যেটা আজকে নীতিন গডকরি বলতে পারছেন, দিলীপ ঘোষ বলতে পারছেন ইনডাইরেক্টলি, যেটা বলতে পারছেন কঙ্গনা রানাওয়াত, যার জন্য মাথা নিচু করে দিলকি রানী স্মৃতি ইরানি চলে যাচ্ছেন সিনেমার জগতে। ভাবতে হবে না যে কি হচ্ছে না হচ্ছে, এগুলো ভাববেন না আপনারা। এবার ঘটনাচক্রে যেটা দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট কে হবে, বিজেপি। তো শুভেন্দু বাবুর খুব ইচ্ছে ছিল যে তার একটা রাবার স্ট্যাম্প বসিয়ে দেবে, তিনি বকলমে চালাবেন, এত সোজা। তৃণমূল পার্টিতে তো অনেক দাপট দেখিয়েছিলেন, অগ্নিমিত্রাকে দিয়ে হয়, অগ্নিমিত্রা নিয়ে তো আমি এখনো কিছু বলছি না, ঠিক ভোটের আগে গিয়ে বলা কত ক্লাউন, কতগুলো বাজে জঘন্য ফালতু বেকার কাচরা জিনিস। যাই হোক, তো এদেরকে নিয়ে শুভেন্দু বাবুকে এখন মোটামুটি বৈঠকি করে দিয়ে, দিলীপ যত উঠবে শুভেন্দু তত নামবে, এর একদম অপর, মানে পাক্কা কথা। তো সেটা তো গেল আমার পশ্চিমবঙ্গে। এইদিকে কি হয়েছে আরো ঘটনা, এইদিকে অগ্নিমিত্রাকে রিজেক্ট করে দিয়ে শ্রমিক ভট্টাচার্যকে যে প্রেসিডেন্ট করা ছিল, নাড্ডার কাজ না, মোদির কাজ না, শাহের কাজ না। যিনি সেই অর্ডারটা দিয়েছেন তিনি একেবারে নাগপুরের ঘনিষ্ঠ, এবার তার ছবিটি তুলব। তিনি এক ভয়ঙ্কর ব্যক্তি, আরএসএস ঘনিষ্ঠ। ইয়েস, দিস ইজ দ্য ম্যান, ইজ এ ডেঞ্জার ম্যান। শুনে নিন, এনার নাম হচ্ছে গিয়ে সঞ্জয় যোশী, নাগপুরের লোক, সম্ভবত মারাঠি, যোশী তো মারাঠি আছেই। এই সঞ্জয় যোশী কট্টর আরএসএস পন্থী, এবং আরএসএস ডিসাইডেড কি একেই প্রেসিডেন্ট করা হবে। এবং অটোমেটিক্যালি সঞ্জয় যদি প্রেসিডেন্ট হন, নরেন্দ্র মোদীর অত্যন্ত অপছন্দের চরিত্র এই সঞ্জয় যোশী, শুনেছি এখন বর্তমানে তিনি বিজেপিতে। তো সঞ্জয় যোশীকে যে কোনোই হোক আটকাবার জন্য নরেন্দ্র মোদী প্রস্তাব দিয়েছেন, রাজনাথ সিং কিংবা নীতিন গডকরিকে প্রেসিডেন্ট করা হোক, ঠিক আছে। রাজনাথ সিং এবং নীতিন গডকরি, বিশেষ করে নীতিন গডকরি বলে আমি আর প্রেসিডেন্টের নেই, যা আছি ঠিক আছে, মানে বেলা ফুরিয়ে এসছে। তো যে কোনোই হোক, আরএসএস ডিসাইডেড সঞ্জয় যোশী উইল বি দ্য প্রেসিডেন্ট অফ বিজেপি, এবং সঞ্জয় যোশী প্রেসিডেন্ট হওয়া মানেই নরেন্দ্র মোদীর ডানাগুলোকে তিনি ছেটে দেবেন ক্যাচ ক্যাচ করে। মানে সরাসরি একটা লোককে তো আর তার গদি থেকে ফেলা যায় না, এমন কাণ্ড কারখানা করবে সঞ্জয় যেটাতে ভয়ঙ্কর প্যাচে পড়তে পারেন নরেন্দ্র মোদী। সোর্স নিউ দিল্লি টপ সাংবাদিক, তাদের সঙ্গে কথা হয়েছে, কোনোভাবেই রেজিস্ট করা যাচ্ছে না যে কোনো দিন, যার জন্য কিন্তু ডিলে হচ্ছে। নাড্ডা একদিকে মন্ত্রীও রয়েছেন, একদিকে আবার তিনি দলের প্রেসিডেন্টও হয়েছে, কিন্তু বেশি দিন এটা আটকাতে পারবেন না, এবার প্রেসিডেন্ট করতেই হবে। এবং প্রেসিডেন্ট করলে সমস্ত খোল নলচে পাল্টে দেবে, বানশাল সব উড়িয়ে দেবে, মানে মোদী ঘনিষ্ঠ এই সঞ্জয় যোশী আসলে দেখুন কি দাঁড়ায়, তাদের ব্যাপার তারা বুঝবে। এবং এই সঞ্জয় যোশী যদি আসে, অমিত শাহর উপরে কোপ পড়বে,
একদম পরিষ্কার কথা, যারা যারা দলের মধ্যে নানান রকম ঘটনা বলি, এবং সবচাইতে কোপ পড়বে, সবচাইতে ক্ষিপ্ত যার উপর, তার নাম হচ্ছে কি আদানি। যে তুমি একটা লোক ব্যবসা করছো কোটি কোটি টাকার, তুমি তো মুখোশ, মুখটাকে আদানি তো মুখোশ, মুখটাকে আমেরিকা এত থ্রেট করছে বিকজ অফ আদানি। আদানিকে যদি তুলে নিয়ে যায় আজকে আমেরিকা, তাহলে তাকে যদি প্রেশারাইজ করে আমেরিকার গোয়েন্দা দপ্তর, এফডিএ যদি প্রেশার করে, আদানির মুখ থেকে একটি নামে বেরিয়ে আসবে। আমি আর বলতে চাই না, আপনার তলায় লিখুন, প্রত্যেকে লিখুন সেই নামটাকে, প্রত্যেকে লিখুন। বিদায় বেলা আসন্ন, এই চাপ সহ্য করা, যতই ওই 56 ইঞ্চি ফিঞ্চি বড় বড় বাতেলা থাকুক না কেন, দল, সংগঠন, বিদেশ যদি তার বিরুদ্ধে যায়, তার পক্ষে টিকে থাকা মুশকিল। এটা একবার হয়েছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে, খুব খারাপ অবস্থা, কিন্তু ইন্দিরা গান্ধী বলেই আবার ঘুরে 3 বছরের মধ্যে ঘুরে এসেছিলেন। ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়েছে। তার পাশে প্রণব মুখার্জি, ইত্যমেব কিছু লোক ছিল, বাকি সব মানে ইন্দিরাকে প্রেশারাইজ করেছিল। এত টাইট কন্ডিশন ছিল ইন্দিরা। সেই ইন্দিরা 3 বছরের মধ্যে ফিরে এসেছিল। সেটা ইন্দিরা বলে, মোদী ইন্দিরার ধারে কাছে পৌঁছানোর কেউ না। তো এবারে সবশেষের জায়গাটা হচ্ছে গিয়ে কফিনের শেষ পেরেকটি ঠুকেছেন কিন্তু স্বয়ং মোহন ভাগবত। মোহন ভাগবত জি সম্প্রতি একটি মিটিং এ বলেছেন, একদম শেষ করার আগে বলে দিই, 74-75 বছর হয়ে গেলে বিদায় নেওয়া উচিত। ইঙ্গিতটা কার দিকে? বলে তখন ঘাড়ে চাদর নিয়ে বিদায় নেওয়া উচিত। বিদায় তো নিয়েছেন এক এক করে সবাই। তিনি তো যোশীজিকে ভাগিয়ে দিয়েছেন। যোশী মানে হচ্ছে কি আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং লালকৃষ্ণ আদবানিকে ভাগিয়ে দিয়েছেন। এগুলো সব কাউন্ট করেছে। মোহন ভাগবত পরিষ্কার বলেছেন 75 হয়ে গেলে বিদায় নিতে হবে। মোহন ভাগবতের উপর কথা বলার মতো হিম্মত বিজেপিতে তো এখনো কারুর আছে বলে মনে হয় না। 240 আসন পেয়ে সংখ্যা লঘিষ্ঠ হওয়াতে মোদি ভয়ঙ্কর চাপে। এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। ইফ ইট ইজ পসিবল, দেন ইন 2025 or 2026। কারণ আমরা জানি বিশ্বকর্মা পুজোর দিন নরেন্দ্র মোদীর জন্মদিন। এবার দেখুন বিশ্বকর্মা তার লোহা লক্কর দিয়ে কতটা বড় খাঁচা বানাতে পারেন, যে খাঁচাতে মোদী তার গদিতে বসতে পারবেন। অথবা বিশ্বকর্মা দেব মোদীর সিংহাসনের স্ক্রুগুলো খুলে দেয় কিনা সেটা দেখার 17 সেপ্টেম্বর নাগাদ। কিন্তু তার আগে আরো অনেকগুলো ঘটনা ঘটবে। দিলীপকে ফিরতে দিন। দাপট অ্যান্ড দাপট। ভেরি ইন্টারেস্টিং। দিনের পর দিন থেকে যেন আমাদের, এবং শেয়ার, অলওয়েজ বিগ শেয়ার, এবং প্রত্যেকে কমেন্ট করুন। শেষ করছি। শনিবার আপনাদের ভালো কাটুক, আগামীকাল রোববার আরো ভালো কাটুক। নমস্কার। রাতে প্রবিদ্যা আসছেন, আমি বিদায় নিচ্ছি। নমস্কার, আদাব।